18 মাস আমরা রাত দিন পরিশ্রম করেছি। আমাদের গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ছিল, কিন্তু ক্ষমতার যে স্বাদ এটা আমরা অনুভব করতে পারি না আমাদের দায়িত্বের চাপে। জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে এদেশের আলেম ওলামা যেভাবে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, শাহাদত বরণ করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তা ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। কেবল জুলাই আন্দোলনে নয়, এর আগে থেকেও বাংলাদেশে যখনই কোনো ফিতনা, কোনো ফাসাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, তলাবা ওলামা মাঠে নেমে তার প্রতিবাদ করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ হাফেজদের রক্তে রঞ্জিত হয়েছে। আমি আশাবাদী, আগামী দিনেও যদি বাংলাদেশে কোনো ফিতনা, উম্মতের বিরুদ্ধে কোনো ফিতনা মাথাছাড়া দিয়ে ওঠে, ওলামায়ে কেরাম, কওমি আলেম, আলিয়া তরিকার আলেমরা আবারও তারা শাহাদাতের নজরানা দিতে প্রস্তুত আছে। এবং আজকের যে সাংবিধানিক ধারাবাহিকতা, কনস্টিটিউশনাল কন্টিনিউটি, এটা জুলাই বিপ্লবের কারণে সম্ভব হয়েছে। এবং আমরা যারা দায়িত্ব নিয়েছি 8 আগস্ট রাতে, তখন দেশের সরকার নাই, প্রাইম মিনিস্টার নাই, সংসদ নাই, পার্লামেন্ট ডিসলভ, সুপ্রিম কোর্টের 107 ধারা 106 ধারা মতে একটা ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন চেয়েছেন, অনুমোদন পাওয়া গেল। আমরা যে সময় দায়িত্ব নিলাম, ঢাকাতে ট্রাফিক নাই, স্কুলের ছেলে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, থানা আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, এই মুহূর্তে পুলিশ নাই। এই মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি। 18 মাস আমরা রাত দিন পরিশ্রম করেছি। আমাদের গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ছিল, কিন্তু ক্ষমতার যে স্বাদ এটা আমরা অনুভব করতে পারি না আমাদের দায়িত্বের চাপে। আমি নির্বাচনের আগে আমার একটা জটিল অপারেশন হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। আমি এসে প্রফেসর ইউনুস সাহেব বললেন যে তোমাকে সিলেট যেতে হবে। আমি মাঝরত পেশ করতে পারতাম। আমি চিন্তা করলাম যে সময় আগামী দিনে কঠিন হবে আমাদের জন্য। আমি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে এই হানা ভোটের পক্ষে মিটিং করেছি জেলা প্রশাসনের সহযোগিতায়। এবং এই জুলাই বিপ্লবে যারা প্রাণ হারিয়েছেন, আমি অনেকের কবর জিয়ারত করতে গেছি। একজনের মুখ নাই, নাক থেকে এটা নাই। ঢাকা হসপিটালে আমি থাকতে গেছি, দেখতে গেছি, অনুদান দিয়েছি। আমরা তাকে রাশিয়া পাঠিয়েছি, সিঙ্গাপুর পাঠিয়েছি। আমি থাইল্যান্ড থাকতে আমাদের হাই কমিশনার আমাকে বললেন, স্যার আপনারা যে ছেলেটা পাঠিয়েছেন ও মারা গেছে, তো আমরা কি দেখতে যাবো? যাবো। আমি গেছি মর্গে। যেহেতু বেশি দিন থাকতে হয়েছে, তাকে আমরা আরেকটা হসপিটালে ভর্তি করেছি। মর্গের ভিতরে যাই, তার লাশ দেখলাম, তার জন্য মোনাজাত করলাম। বাইরে এসে তার মা বোনের সাথে কথা বললাম যে তোমার ছেলে, আপনার ছেলে কি করতেন? বললো আমার ছেলে হাফেজে কোরআন, বাড়ি নোয়াখালী। কিছুদিন মাদ্রাসায় পড়ার পরে ওই সেলাইয়ের কাজ করতো, টেলারিংয়ের কাজ করতো। যেহেতু বুকে কোরআন আছে, মাদ্রাসায় পড়ছে, এই আন্দোলনে সে ঘরে বসে থাকতে পারে না, চট্টগ্রামে সে গুলি খেয়েছে। এগুলো আমরা দেখেছি।